হান্টিং অ্যাডলাইন সিজন 2 পার্ট 10 চ্যাপ্টার 10 দ্য হান্টার। ভ্যানটার লোকেশন পেয়েছি। যে বলল চেয়ার ঘুরিয়ে বসে। আমি ঠিক তখনই ওর অফিসে পা রেখেছি। দায়ের বাড়ি থেকে ফিরেই অ্যাডিকে লুকের হাত থেকে বের করে আনার পর 1 সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে ডায়া আমাদের জন্য তথ্য খুঁজতে সাহায্য করছে। ওকে রিওয়ার রিক্সের ওপর রিসার্চের দায়িত্ব দিয়েছিলাম। আর যে ভ্যান খুঁজে বের করার কাজে লেগেছিল অরিগ্যানে গিয়ে আমরা একেবারে খালি হাতে ফিরেছিলাম। কোনো ক্যামেরায় কোনো খোঁজ নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে ভ্যান। এই কয়দিন আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি। অ্যাডি এখন 12 দিন নিখোঁজ, আর আমি সেই প্রতিটি সেকেন্ডকে অনুভব করেছি। কিভাবে পেলি? গতকাল তোলা স্যাটেলাইট ইমেজ অবশেষে ধরা পড়েছে। হাঁটতে হাঁটতে বল। আমি নির্দেশ দেই, ঘুরে বেরিয়ে যাই। ঠিকানা বল। যে ঠিকানা মুখস্থ বলে যেতে থাকে, হুট করে গালি দেয়। ধপ করে কিছু পড়ে যায়, আরেকটু পরে আরেকটা রঙিন গালি। আমি পেছনে তাকিয়ে দেখি যে এক পায়ে লাফাতে লাফাতে দ্বিতীয় জুতা পরার চেষ্টা করছে, প্রায় দেয়ালে গিয়ে মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল। মাথা নেড়ে সিঁড়ি দিয়ে নেমে যাই, ওকে রেখে আস্তে আস্তে মানুষ হবার চেষ্টা করতে। মাছরাঙে দরজা খুলে বসার সময় দেখি যে নিজের দরজা তালা দিয়ে দৌড়ে আসছে। যে তার ছোট ভাই ক্যামেরনকে নিয়ে ছোট্ট বাড়িতে থাকে। বাইরে থেকে তা বোঝা যায় না, যদি না মাঝে মধ্যে গেম খেলার সময় ওর চিৎকার শুনতে না পাও। যে আর ক্যামেরন এর বাবা মা মাদকাসক্ত ছিল। যে যখন 16 তখন ওরা উধাও হয়ে যায়। ক্যামেরন তখন মাত্র 7। যে ওর অসাধারণ মস্তিষ্ক দিয়ে এই বিষয়টা রাজ্য প্রশাসনের কাছ থেকে লুকিয়ে রাখে। অনেকগুলো কাজ করেও ভাইয়ের খাবার, বাড়ি আর চিকিৎসা চালিয়ে যায়। 6 বছর পর যে আইনি অভিভাবকত্ব পেয়েছে, আর এখন ওরা ভালোভাবে বাঁচছে। ক্যামেরন এখনও জানে না ওর ভাই কি করে খায়, আর জানতেও চায় না কল অফ ডিউটিতে মরবে কিনা। সেটাই ওর বড় চিন্তা, যেও চায় না ও জানুক। মিশেলকে ফোন দিতে হবে দেখাশোনার জন্য। যে গাড়িতে বসে হাঁপাতে হাঁপাতে বলে, ফোন বের করে দ্রুত টাইপ করো। ওর বয়স তো মাত্র 13। যে থেমে আমাকে এক শুকনো দৃষ্টি দেয়। এজন্যই তো, মানে রাত 6টা পর্যন্ত ডরিটস খেতে খেতে এক হাতে নিজের জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, অন্য হাতে আমার কার্ড দিয়ে পণ্য কিনবে। আমি মাথা দুলিয়ে মেনে নেই, আর আমি ওকে একা রেখে স্বস্তি পাই না। চুপচাপ যোগ করে। আমি জেয়ের দিকে এক ঝলক তাকাই। গাড়ি চালাতে চালাতে ক্যালেরি আমাকে আঘাত করতে মরিয়া, যার মানে আমার কর্মচারী আর তাদের পরিবারের জীবনও ঝুঁকিতে। এই লাইনে শত্রু তৈরি আমাদের কাজ, আর তাই আমাদের টিমের বেশিরভাগের পরিবার নেই। তবুও সবাই তো সব ছিঁড়ে ফেলে একা হতে পারে না। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। বুঝেছি, কিছু বাড়তি মানুষও পাঠাবো। তোমার ভাইকে কিছু হবে না। যে মাথা নাড়ে, কাঁধ থেকে অল্প চাপ সরে যায়। এটাই অ্যাডিকে বলেছিলাম, আর আমি ব্যর্থ হয়েছি। সিগারেট বের করে মুখে পুরে দিই, আর ব্যর্থ হব না। এটাই সেই ঠিকানা? গলা শক্ত করে জিজ্ঞেস করি, তুমি নিশ্চিত? আমরা এখন পোর্টল্যান্ড অরেগনের এক নিকৃষ্ট এলাকায়। যে যে ঠিকানায় এনেছে সেটা 3 তলা ইটের পুরনো দালান। দেখে মনে হয় 1800 সালের দিকে বানানো হয়েছে, আর শতাব্দী শেষ হবার আগেই ফেলে রাখা হয়েছে। দালানটা একপাশে হেলে আছে, জানালার কাছে কালো ময়লা, ভেতর থেকে কোনো আলো নেই। এটাই যে আসতে বলে। ভ্যানটা কোনার কাছে আছে। ফাঁক। গর্জে উঠি, স্টিয়ারিং চেপে ধরি। চামড়ার ওপর থেকে ক্র্যাক করা শব্দ আসে। দেখে তো মনে হচ্ছে না ওরা এখানেই আছে। দরজা খুলে নেমে যেতে যেতে বলি, আগে দালান চেক করি, পরে ভ্যান। পেছন থেকে পিস্তল বের করে হাতে নিই। চারপাশ নজরে রেখে দ্রুত আর চুপচাপ দরজার দিকে এগোই। যে পেছনে থাকো নির্দেশ দিই। ও কোনো কথা না বলে পেছনে থাকে। নিঃশ্বাস দ্রুত হচ্ছে। ওর কাছে কোনো অস্ত্র নেই, শুধু ল্যাপটপ। ইচ্ছা করছে ওকে পিস্তল দিই, কিন্তু ওর পক্ষে ল্যাপটপ দিয়ে কারো মাথায় আঘাত করা সহজ, গুলি চালানোর চেয়ে। কাচের দরজার ভেতর দিয়ে তাকাই, কপালে ভাঁজ পড়ে যায়। মনে হয় একসময় অফিস ছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেস্ক, উল্টে থাকা ফ্রেম, কলম, কাগজ। চোখ কান খোলা রেখে সারা শব্দ খুঁজতে থাকি। কিছু না পেয়ে হ্যান্ডেল ধরে টান দেই। যখন দেখি দরজা খোলা, চল শক্ত হয়ে যায়। অ্যাডি এখানে নেই জানতাম, তবে এটাও জানতাম এখানে কিছু খারাপ হয়েছে। দেরি না করে চুপচাপ ভেতরে ঢুকে পড়ি। যে পেছনে আসে। বাতাসে ধুলো আর পচা গন্ধের ভারী ওজন। যে ফিসফিস করে, ওকে এখানে নিয়ে আসার কারণ কি ছিল? মাথা নাড়ি, গলার ভেতর হৃদস্পন্দন ধাক্কা দিচ্ছে। কোনো উত্তর দিতে পারি না, তবে এখনই খুঁজে বের করব। দ্রুত ঘরগুলোর ভেতর ঢুকে খুঁজি। ফাঁকা। পেছনের দিকে সিঁড়ি, ওপর থেকে হালকা আলো পড়ছে। একমাত্র শব্দ বাল্বের হুই হুই আওয়াজ। যে এর দিকে তাকিয়ে আঙুল ঠোঁটে রাখি। সিঁড়ি বেয়ে উপরে উঠি।
কোনো শব্দ নেই, তবু লাইট জ্বলছে, মানে আমি কোনো ঝুঁকি নেব না। যত উপরে উঠি হুই হুই আওয়াজ বাড়ে, সাথে আসে এক ভয়াবহ গন্ধ, নাকে টনটন করে, প্রায় বমি চলে আসে। পেছন থেকে যে কাশতে থাকে, এই গন্ধ আমি চিনি, কারো মৃত্যু হয়েছে এখানে, লাশ বসছে। সিঁড়ির উপরে উঠে অন্ধকার জায়গায় আসি, সামনের করিডোর থেকে আলো আসছে। আরেকটা সিঁড়ি উপরতলায় যাচ্ছে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে। যে কে সংকেত দিই, করিডোরের কোণা দিয়ে উকি দেই। খোলা ঘরের কোণে আইভি স্ট্যান্ড দেখতে পাই। আর কিছু দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি এখানে কেউ নেই, কোনো জীবিত মানুষ অন্তত নেই। চলো, ফিসফিস করে ঘ্রাণ সহ্য করতে করতে এগিয়ে যাই। ঘরের ভিতরে ঢুকে দাঁড়াতেই যে পেছন থেকে গায়ে ধাক্কা মারে। মেঝেতে শুকনো রক্তের বিরাট দাগ, তার মাঝখানে পচে ফেলা একটা লাশ পড়ে আছে। যিশু, ফাঁক। যে ফিসফিস করে। আমরা দুজনেই নাক কুঁচকে তাকাই। লাশ আমাকে সমস্যায় ফেলে না, কিন্তু পচা গন্ধ পেট উল্টে দিতে পারে। দ্রুত চোখে পড়ে রক্তমাখা পদচিহ্ন লাশ থেকে দরজার দিকে গেছে। ফোন বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে ফলো করি। সিঁড়ির দিকে এগিয়ে যাই। যে নিচু স্বরে বলে, মেয়ের পায়ের ছাপ। আমি মাথা নাড়ি। তুমি ভাবছো এগুলো অ্যাডির? সবচেয়ে সম্ভাবনা তাই। আমি ফিসফিস করি, পদচিহ্ন ছোট, খালি পায়ের। ওরা যদি অ্যাডির সাথে অন্য মেয়েও নিত, তবু এগুলো নিশ্চয়ই ওরই। কোনগুলো স্ক্যান করে দেখি, অনেকগুলো ক্যামেরা বসানো। ক্যামেরা যেকে বলি, এই ক্যামেরার ফুটেজ থেকে নিশ্চিত হবে পদচিহ্ন কার। হৃদস্পন্দন গলার কাছাকাছি চলে আসে। ফ্রাঙ্কেস্টেইনের ল্যাবের মতো রুম, বড় মেটাল টেবিল, অস্ত্র, আর একটা বিছানা উল্টানো, কম্বলে ঢাকা। 2-3 দিন আগে মারা গেছে যে বলে, পেছন থেকে মাথায় গুলি। যে কথা বলছে, আমি প্রতিটি ইঞ্চি খুঁজি। পদচিহ্ন ফলো কর, ফিসফিস করি, চিন্তায় ভ্রু কুঁচকে যাই। জেকে নিয়ে উপরের সিঁড়ি বেয়ে উঠি। এবার খোলা স্টুডিও অ্যাপার্টমেন্ট। একপাশে বিশাল কাচের জানালা, ঘরে আলো ঢুকছে। একপাশে বড় বিছানা, অন্য পাশে রান্নাঘর। সিঙ্কে থালা বাসন, মাছির ভিড়। পেছনের কোণে সাদা টাইলসের পার্টিশন, শাওয়ার স্টল। পদচিহ্ন সোজা সেখান পর্যন্ত গেছে। কোণে শুকনো রক্তমাখা হাসপাতালের গাউন পরে আছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকি। যে ফিসফিস করে বলে, ও হয়তো ওই লোকটাকে মেরে ফেলতে কোনোভাবে যুক্ত ছিল, তারপর এখানে উঠে গিয়ে স্নান করেছে। আমি মাথা নাড়ি। রাগে চোখ লাল হয়ে আসে। ও বা অন্য কেউ পেছন থেকে গুলি করেছে। দাঁতে দাঁত চেপে বলি, যদি ওর রক্তে ভিজে গিয়ে স্নান করতে হয়, তাহলে সম্ভবত অন্য কেউ ওকে বাঁচানোর জন্য ওকে মেরেছে। যে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তুমি ভাবছো ওর সামনে ছিল বা ওর নিচে ছিল? গম্ভীর গলায় বলি, হাত কাঁপতে থাকে। মনে হচ্ছে এডিকে সেই লাশের মালিক আক্রমণ করছিল, আর কোনো মানব পাচারকারী ওকে বাঁচানোর জন্য গুলি করে মেরেছে। হঠাৎ হাত আছড়ে পাশের দেওয়ালে মারি। দেওয়ালের ভেতর হাত ঢুকে যায়, একটা বেআইনি রোবটের মতো। আমি আবার হাত পেছনে নিই, আর দ্বিতীয়বার দেওয়ালে ঘুষি মারি। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চমবার। হঠাৎ জেয়ের হাত আমার বাহুর চারপাশে আঁকড়ে ধরে। আমার গতি কাজে লাগে, আমাকে জোরে টেনে পেছনে ফেলে। আমি হোঁচট খাই। আমাদের দুজনেরই প্রায় পড়ে যাওয়ার অবস্থা হয়। হুঁশে আয় ভাই। যে গর্জে ওঠে, কপালে ঘাম চিকচিক করে। আমি গড়গড় আওয়াজ করে মাথা ঝাঁকাই, যেন কোনো সিংহ মাথার আঘাত খাওয়ার পর ঝেড়ে ফেলছে। মুষ্টিগুলো ফেটে গেছে। রক্তের ফোঁটা সিমেন্টের মেঝেতে টুপটাপ পড়ছে। তোর রক্তের দাগ পরিষ্কার করতে হবে। যে ফিসফিস করে, ওর কিছু হয়ে যেতে পারতো। দাঁতে দাঁত চেপে বলি, ওকে উপেক্ষা কর। নিচে নেমে গিয়ে সেই মৃতটাকে আরেকবার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলতে চাই। মরে গিয়েও যেন সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা পাই, এমনভাবে ওকে ছিঁড়ে ফেলতে চাই। ফাঁক। ইচ্ছে করে সেই পর্দা ছিঁড়ে ফেলি, যা জীবিত আর মৃতের মধ্যে আছে। হাত বাড়িয়ে ওর আত্মাকে টেনে বের করে আনি, যেন ও বুঝতে পারে আত্মা থাকা কত বড় অভিশাপ। শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে আসে, রাগে থরথর করছে। আমরা ওকে খুঁজে বের করব। ক্যামেরাগুলো হ্যাক কর, ঠান্ডা গলায় বলি। বিশাল জানালার দিকে গিয়ে বাইরে তাকাই। যে বিছানার কোনায় বসে এক মুহূর্তের জন্য সেই বিছানার দিকে তাকাই, যেন ডিএনএতে ভর্তি কোনো স্যাঁতসেঁতে ডোবায় বসে আছে। তারপর ল্যাপটপ খুলে কাজে লেগে যায়। ময়লার স্তর পেরিয়ে বাইরে তাকায়, দেখি কালো ভ্যানটা পার্কিং লটের ঠিক এক্সিটের কাছে পড়ে আছে, পরিত্যক্ত। মুষ্টি শক্ত হয়ে যায়, দেখি ফেল্ডার ভাঙা। ড্রাইভারের সাইডে ক্ষত। আমি আর 2 সেকেন্ডের মধ্যে হুঁশে হারিয়ে জানালায় ঘুষি মারতাম। তাই নিজেকে শান্ত করার চেষ্টা করি, চোখ বন্ধ করে ঘাড়ে টান দেই। নিজেকে মনে মনে বলি, শান্ত থাক, শান্ত থাক, বারবার, যতক্ষণ না নিয়ন্ত্রণ ফিরে আসে। জীবনে অনেক ভয়াবহ জিনিস দেখেছি, যা অন্যরা সামলাতে পারবে না, কিন্তু অ্যাডিকে হারানোর যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ।
এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই, তবে ওর সাথে থাকাকালীন কখনো কোনো নিয়ন্ত্রণ ছিলও না। আমার পথে যা কিছু আছে তার ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারি যদি তাতে ওর কাছে ফিরে যেতে পারি। যে হঠাৎ থেমে গম্ভীর গলায় বলে, জেড, তুমি এটা দেখতে চাইবে না, কিন্তু দেখা দরকার।